আমার সকাল ৯টায় একটা ইমার্জেন্সি ওটি আছে, আমাকে বের হতে হবে। ওটি তো প্রতিদিনই থাকে, কিন্তু বউয়ের জন্য সময় কই তোমার? একদম দরজা থেকে ফিরে আসো বলছি। আচ্ছা বাবা, আসছি, কিন্তু মাত্র ২ মিনিট সময় দিলাম। এর বেশি ১ সেকেন্ডও দেরি করতে পারবো না। 2 মিনিট? আমি কি তোমার পেশেন্ট নাকি যে আমাকে টাইম স্লট দিচ্ছ? কাছে আসো। এই তো আসলাম। এবার বলো মহারানীর কি চাই? চোখ বন্ধ করো আগে। করলাম। এবার? একদম নড়বে না বলে দিলাম। আয়ান চোখ বন্ধ করে দাঁড়াতেই নদী পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ায়। আয়ানের চওড়া কাঁধ খামচে ধরে নিজের নরম ঠোঁটজোড়া আয়ানের ঠোঁটের উপর গভীরভাবে ছুঁয়ে দেয়। আয়ানের গম্ভীর মুখটা মুহূর্তেই নরম হয়ে আসে। সে তার 2 হাত দিয়ে নদীর সরু কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে নিজের আরো কাছে টেনে নেয়। নদীর এলোমেলো চুলগুলো আয়ানের গালের সাথে লেপ্টে আছে। বেশ কিছুক্ষণ পর যখন নদী হাঁপিয়ে ওঠে, তখন আয়ান তাকে হালকা ছেড়ে দেয়। নদীর গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। আয়ান মুচকি হেসে নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায়। এই ছিল তোমার সকালের জরুরি কাজ? হ্যাঁ, এবার যাও, সাবধানে গাড়ি চালাবে আর দুপুরে ঠিকমতো খেয়ে নিবে। আচ্ছা ম্যাডাম, তুমিও ভার্সিটিতে ঠিক মতো ক্লাস করবে, আর ওই বখাটে ছেলেগুলোর সাথে একদম কথা বলবে না। আমি বখাটে ছেলেদের সাথে কথা বলতে যাব কেন? আমার এত সুন্দর আর হ্যান্ডসাম একটা ডাক্তার বর থাকতে অন্যদিকে তাকানোর সময় আছে নাকি? আয়ান হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। নদী আয়ানে যাওয়ার পথের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। আয়ান নিচে ডাইনিং টেবিলে আসতেই দেখে সবাই নাস্তার জন্য বসে আছে। কিরে আয়ান, আজ এত দেরি করলি কেন? প্রতিদিন তো 8টার আগেই রেডি হয়ে যাস। একটু কাজ ছিল মা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাহ ভাইয়া বাহ, বিয়ের পর দেখছি তোমার ঘড়ির কাঁটাও বইয়ের ইশারায় চলে। আগে তো হাসপাতালের নাম শুনলেই খাওয়া দাওয়া ফেলেই দৌড় দিতাম। আরে তানিশা, নতুন বিয়ে করেছো শ্যালক সাহেব, এখন একটু দেরি তো হতেই পারে। তুমি ওকে খামোখা লজ্জা দিচ্ছ কেন? ঠিক বলছো ফাহিম। আয়ান তুই বস। রহিমা, আয়ানকে পরোটা আর মাংস দাও। ছেলেটার আজ অনেক ধকল যাবে হাসপাতালে। দিচ্ছি সাহেব। ছোট সাহেবের জন্য আমি আগেই সব গরম করে রেখেছি। তানিশা, তুই কিন্তু বেশি কথা বলছিস। তোর বরকে বল আমাকে যেন না খেপায়। আমি তো সত্যি কথাই বললাম। নদী কোথায়? ও কি খাবে না? ও রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। তোমরা খেয়ে নাও, আমি বরং একটু তাড়াতাড়ি বের হই। রতনকে বলো গাড়িটা বের করতে। আয়ান দ্রুত নাস্তা শেষ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। রতন গাড়ি চালাচ্ছে আর আয়ান ল্যাপটপে তার পেশেন্টদের রিপোর্ট চেক করছে। হাসপাতালে পৌঁছাতে ডাক্তার আসিফ তাকে রিসিভ করে। দোস্ত, তুই আজ 10 মিনিট লেট। ইতিহাস তো আজ বদলে গেল মনে হচ্ছে। ফালতু কথা বাদ দে আসিফ, ওটির সব প্রিপারেশন কমপ্লিট? হ্যাঁ, সব রেডি। পেশেন্টকে ওটিতে শিফট করা হয়েছে। ডক্টর জামান স্যারও চলে এসেছেন। ঠিক আছে, চল। ঠিক সেই মুহূর্তে ডাক্তার নোভা ফাইল হাতে তাদের সামনে এসে দাঁড়ালো। নোভার চোখে আয়ানের প্রতি এক ধরনের মুগ্ধতা স্পষ্ট, যা সে লুকানোর চেষ্টা করে না। গুড মর্নিং ডক্টর আয়ান। আপনার সকালের কফির ব্যবস্থা কি আমি করে রাখবো ওটি শেষ হওয়ার পর? গুড মর্নিং ডক্টর নোভা। না ধন্যবাদ, আমি ওটি শেষ করে সোজা কেবিনে যাব, কফির দরকার নেই। কিন্তু স্যার, আপনি তো ওটির পর সবসময় কফি খান। নোভা, আয়ান এখন বিবাহিত মানুষ। ওর কপির হিসাব এখন আর বউ রাখে। তুমি বরং পেশেন্টের ফাইলে মন দাও। আসিফের কথায় নোভা কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে চলে যায়। আয়ান আসিফকে একটা ধমক দিয়ে ওটির দিকে এগিয়ে যায়। অন্যদিকে নদী রেডি হয়ে ভার্সিটিতে পৌঁছায়। ক্যাম্পাসের গেটে সাদিয়া ওর জন্য অপেক্ষা করছিল। কিরে মহারানী, আজ এত দেরি কেন? তোর বর কি তোকে ছাড়তে চাইছিল না নাকি? তুইও শুরু করলি? এমনিতেই সকালে ওনাকে বিদায় দিতে গিয়ে লেট হয়ে গেছে। চল ক্লাসে যাই। হাই নদী, কেমন আছো? আজ তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। আমি কেমন আছি সেটা দিয়ে তোমার কি দরকার অর্ক? আর আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য আমার বর আছে। তুমি নিজের চরকায় তেল দাও। একদম ঠিক বলেছিস। চল নদী, ভীম ক্লাসে বসে আছে আমাদের জন্য। নদী আর সাদিয়া ক্লাসের দিকে এগিয়ে যায়। অর্ক কিছুটা অপমানিত বোধ করলেও নদীর দিকে তাকিয়ে থাকে। ক্লাসে ঢুকে নদী দেখে মিম একটা নোটবুক নিয়ে খুব ব্যস্ত। তোরা এসেছিস?
দেখ তো এই অ্যাসাইনমেন্টটা ঠিক আছে কিনা, কালকের মধ্যে জমা দিতে হবে। দেখি। ঠিকই তো আছে। তুই এত টেনশন করিস কেন মিম? ভাই, তোর মতো আমার তো আর বড় লোক ডাক্তার বর নেই যে ফেল করলেও বসে বসে খাওয়াবে। আমাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আজে বাজে কথা বলবি না বলে দিলাম। আয়ন আমাকে কখনোই পড়াশোনা ছাড়তে বলবে না। সে আমাকে অনেক সাপোর্ট করে। সারাদিন ক্লাস আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নদীর দিনটা ভালোই কেটে যায়। বিকেলে বাসায় ফিরে সে দেখে বাড়ি একদম শান্ত। শফিক সাহেব আর রূপা বেগম গতকালই নিজেদের বাড়িতে ফিরে গেছেন। নদী হঠাৎ খুব একা লাগতে শুরু করে। সে আয়ানকে ফোন দেয়, কিন্তু আয়ান ফোন ধরে না। এই লোকটা এমন কেন? একটু ফোনটা ধরলে কি হয়? আমি কি সারাদিন ওর জন্য বসে থাকবো? অভিমানে নদীর চোখ ভিজে আসে। সে আয়নের শার্টটা বুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে থাকে। কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। রাত প্রায় 9টার দিকে আয়ান বাসায় ফেরে। সারাদিনের ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। ঘরে ঢুকে সে দেখে নদী একটা ছোট্ট বাচ্চার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আয়নের ঠোঁটে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। সে নিজের টাইটটা খুলতে খুলতে নদীর পাশে বসে। নদী, এই পিচ্ছি, ওঠো। বিরক্ত করো না, যাও এখান থেকে। আচ্ছা বাবা, যাচ্ছি। আমি তো ভেবেছিলাম আমার বউটা আমার জন্য অপেক্ষা করে আছে। ঠিক আছে, আমি অন্য ঘরে গিয়ে ঘুমাই। একদম না। তুমি আমার ফোন ধরনে কেন দুপুরে? জানো আমি কত টেনশন করছিলাম। সরি জান, আমি পরপর 2টো মেজর অপারেশনে ছিলাম। ফোনটা কেবিনে ছিল। আমার কিছু শোনার দরকার নেই। তুমি আমাকে ভালোবাসো না। তোমার কাছে তোমার হসপিটালের সব। নদী উঠে বসে মুখ ঘুরিয়ে নেয়। আয়ান হালকা করে নদীর পেছন থেকে তাকে 2 হাতে জড়িয়ে ধরে। নদীর কাঁধে নিজের থুতনি রেখে গভীর গলায় কথা বলে। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি এখনো বোঝোনি নদী। তুমি আমার জীবনের সেই আলো যা আমি এতদিন খুঁজছিলাম। মিথ্যা কথা। ভালোবাসলে অন্তত একটা মেসেজ তো দিতে পারতে। আচ্ছা, আমার ভুল হয়েছে। এবার আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি খুব ক্লান্ত। একটু আদর করে দেবে? আয়নের ক্লান্ত গলার স্বর শুনে নদীর সব অভিমান গলে জল হয়ে যায়। সে আয়নের দিকে ঘুরে বসে তার মুখের দিকে তাকায়। আয়নের চোখের নিচে কালি পড়ে গেছে। নদী আলতো করে আয়নের চুলে হাত বুলিয়ে দেয়। খুব কষ্ট হচ্ছে তোমার? তুমি একটু ছুঁয়ে দিলে সব কষ্ট দূর হয়ে যাবে। নদী আর কিছু না বলে আয়নের বুকে মাথা রাখে। আয়ন নদীর কপালে, গালে এবং ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নদীর নরম স্পর্শে আয়নের সারাদিনের সব ক্লান্তি যেন জাদুর মতো উধাও হয়ে যায়। তারা দুজন দুজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার এক নতুন জগতে হারিয়ে যায়, যেখানে শুধু তারা দুজনেই আছে। ঘরের মৃদু আলো তাদের এই রোমান্টিক মুহূর্তকে আরো সুন্দর করে তোলে। এদিকে ভোরে স্নিগ্ধ আলো জানলার পর্দা ভেদ করে ঘরের ভিতরে এসে পড়েছে। নরম বিছানায় আয়নের চওড়া এবং উন্মুক্ত বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন নদী। আয়নের এক হাত নদীর সরু কোমর শক্ত করে পেঁচিয়ে আছে, যেন সে তার সবচেয়ে মূল্যবান সম্পদ আগলে রেখেছে। ঘুমের মধ্যে আয়ান নদীর চুলের মিষ্টি সুবাসে মাতাল হয়ে চোখ খোলে। নিজের বুকের উপর লেপ্টে থাকা নদীর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। আয়ান তার ডান হাতটা নদীর গালে আলতো করে ছুঁয়ে দেয়। নদীর ঘুমন্ত ঠোঁটজোড়া সামান্য ফাঁকা হয়ে আছে। আয়ান আর নিজেকে সামলাতে পারে না। সে খুব সন্তর্পণে নদীর গালের উপর দিয়ে নিজের ঠোঁট নামিয়ে আনে এবং নদীর নরম ঠোঁট গভীরভাবে নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। ছাড়ো আমাকে, ঘুমাতে দাও। সকাল হয়ে গেছে আমার পিচ্চি বউ, এবার চোখ খুলো। আমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। অফিস অফিস আর অফিস। তোমার ওই অফিসটা একদিন আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আমাকে আর একটু ঘুমাতে দাও। নদী চোখ বন্ধ রেখে আয়নের বুকের উপর আরো শক্ত করে লেপ্টে যায়। আয়ন হালকা হেসে নদীর কানের কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস নদীর ঘাড়ে আছড়ে পড়ে। আয়ন নদীর ঘাড়ে এবং গলার কাছে ছোট ছোট অসংখ্য চুমু খেতে শুরু করে। নদীর সারা শরীরে একটা কাঁপনে দিয়ে ওঠে। সে চোখ খুলতে বাধ্য হয়। আয়নের গভীর এবং নেশাধরা চোখের দিকে তাকিয়ে নদীর সব ঘুম নিমেষে উধাও হয়ে যায়। আয়ান নদীর শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয় এবং নদীর 2 হাত বিছানার সাথে চেপে ধরে। তার ঠোঁট আবার নদীর ঠোঁটকে আক্রমণ করে, তবে এবার অনেক বেশি বন্য এবং আবেগময় ভাবে।
নদীও আয়নের চুলে হাতে ঢুকিয়ে দিয়েই পাগলামিতে সমানভাবে সাড়া দেয়। তাদের দুজনের গরম নিঃশ্বাস ঘরের পরিবেশকে আরো উত্তপ্ত করে তোলে। দীর্ঘ একটা চুমুর পর আয়ান যখন নদীর ঠোঁটে মুক্ত করে, তখন দুজনেই হাঁপাচ্ছে। এবার ঘুম ভেঙেছে মহারানীর, নাকি আরো কিছু ট্রিটমেন্ট লাগবে ডক্টর আয়ানের কাছ থেকে? অসভ্য ডাক্তার একটা, সকাল সকাল বউকে অত্যাচার করা শুরু করছো। এবার ওঠো, আমাকে রেডি হতে হবে। নদী লজ্জায় মুখ লাল করে আয়ানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে। আয়ান হাসতে হাসতে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে যায়। নদী বিছানায় বসে আয়ানে যাওয়ার পথের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। এই গম্ভীর মানুষটার ভেতরের পাগল প্রেমিক রূপটা শুধু সে একা চেনে। বেশ কিছুক্ষণ পর দুজন রেডি হয়ে নিচে ডাইনিং স্পেসে আসে। রহমান সাহেব খবরের কাগজ পড়ছেন ও সালমান বেগম রহিমা খালাকে নির্দেশ দিচ্ছেন। রহিমা, আয়নের জন্য অমলেটটা একটু কড়া করে ভাজবি। নদীর জন্য দুধ গরম করেছিস? জি খালাম্মা, সব রেডি, আমি টেবিলে দিচ্ছি। আয়ান, কাল রাতে ফিরতে এত দেরি হলো কেন তোর? শরীর তো খারাপ হয়ে যাবে এভাবে খাটলে। বাবা, কাল দুটো ক্রিটিক্যাল সার্জারি ছিল। ডক্টর জামান স্যার একা পারছিলেন না, তাই আমাকে থাকতে হলো। বাবা, আপনি ওকে একটু বকে দিন তো, নিজের শরীরের দিকে একদম খেয়াল রাখে না। কাল রাতে যখন বাসায় ফিরেছে মনে হচ্ছিল কি ওর সব রক্ত শুষে নিয়েছে। ঠিক সেই সময় তানিশা আর ফাহিম হাসতে হাসতে ডাইনিং রুমে প্রবেশ করে। তানিশা নদীর পাশে বসে পড়ে আর ফাহিম আয়নের উল্টো দিকে বসে। বাহ, ভাবি তো দেখছি ভাইয়ার জন্য খুব চিন্তিত। তা ভাইয়া, বউয়ের এত সোহাগ পেয়ে কি হাসপাতালের কথা ভুলে যাওয়ার প্ল্যান আছে নাকি? তানিশা, তুমি সকাল সকাল শুরু করে দিলে। শ্যালক সাহেব দেশের এত বড় একজন সার্জন, তাকে তো একটু ব্যস্ত থাকতে হবেই। ফাহিম, তুমি ওকে একটু সামলাও, নইলে আমি কিন্তু ওর কান টেনে দেব। একদম আমার ননদের গায়ে হাত দেবে না, বলে দিলাম। তানিশা আপু ঠিকই বলেছে, তোমার ভাইয়ার একটু উচিত শিক্ষা হওয়ার দরকার। সবাই মিলে একসাথে হাসতে শুরু করে। নাস্তার টেবিলে এক আনন্দময় পারিবারিক আড্ডায় পরিণত হয়। রতন বাইরে হর্ন দেয়, মানে গাড়ি প্রস্তুত। আয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত গাড়িতে গিয়ে বসে। রতন গাড়ি স্টার্ট দেয়। স্যার, আজ কি সোজা হাসপাতালে যাবেন নাকি অন্য কোথাও কাজ আছে? সোজা হাসপাতাল চলো রতন, আমার সকাল 10টায় একটা মিটিং আছে। হাসপাতালে পৌঁছাতেই ডক্টর আসিফ আয়নের দিকে এগিয়ে আসে। আসিফের মুখ চিন্তার ছাপ। দোস্ত, তুই এসেছিস, ভালো হয়েছে। ভিআইপি কেবিনের পেশেন্টের অবস্থা সকাল থেকে বেশি ভালো না। জামান স্যার তোকে খুঁজছিল। চলো দেখি, পেশেন্টের ফাইলটা আমার কেবিনে দিয়ে আয়। আয়ান দ্রুত জামান স্যারের সাথে দেখা করে পেশেন্টের অবস্থা পর্যবেক্ষণ করে। এরপর সে নিজের কেবিনে ফিরে আসে। চেয়ারটা হেলান দিয়ে বসতে দরজায় নক হয়। ডক্টর নোভা একটা ফাইল হাতে ভেতরে প্রবেশ করে। নোভার পরনে খুব ফিটিং একটা শার্ট আর প্যান্ট। সে ইচ্ছা করে শার্টের উপরের দুটো বোতাম খোলা রেখেছে। স্যার, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে এই কেসটা নিয়ে একটু কথা বলার ছিল। ফাইলটা টেবিলে রেখে যাও নোভা, আমি পরে দেখে নেব। স্যার, আপনি চাইলে আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি। নোভা টেবিলের একদম সামনে এসে আয়নের দিকে ঝুঁকে দাঁড়ায়। তার এই শরীরে আবেদন আয়নের চোখ এড়ায় না। আয়ান চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলে। ডক্টর নোভা, আপনি কি ভুলে গেছেন এটা হাসপাতাল? আপনার দাঁড়ানোর ভঙ্গিটা একদমই প্রফেশনাল নয়। ফাইলটা রাখুন এবং এখান থেকে যান। স্যার, আমি তো শুধু কাজের কথাই বলছিলাম। আপনি আমাকে সব সময় এত এড়িয়ে চলেন কেন? ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নদী। নদীর হাতে একটা টিফিন ক্যারিয়ার। সে আয়ানকে সারপ্রাইজ দিতে নিজের হাতে রান্না করে খাবার নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকে নোভার এই অবস্থা দেখে নদীর মাথার রাগে ফেটে যায়। সে হন হন করে এগিয়ে গিয়ে নোভার সামনে দাঁড়ায়। আমার বর আপনাকে এড়িয়ে চলে কারণ তার বাড়িতে একটা সুন্দরী বউ আছে, আর আপনার মতো মেয়েদের উদ্দেশ্য সে খুব ভালো করেই বোঝে। এক্সকিউজ মি, আপনি কে? আর আমাকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি কে সেটা তো একটু আগেই বললাম। আমি ডক্টর আয়নের স্ত্রী। আর অধিকারের কথা বলছেন? আমার বরের কেবিনে এসে তার গায়ের উপর ঢলে পড়ার অধিকার আপনাকে কে দিয়েছে? নদী, শান্ত হও। ডক্টর নোভা, আপনি এখন যেতে পারেন, আর ভবিষ্যতে আমার কেবিনে আসার আগে অনুমতি নিয়ে আসবেন। নোভা অপমানে লাল হয়ে কেবিন থেকে দ্রুত বেরিয়ে যায়। সে বের হতে নদী গায়ে জোরে কেবিনের দরজায় লক করে দেয়। তারপর রাগে গজগজ করতে করতে আয়ানের টেবিলের সামনে এসে দাঁড়ায়।
এই মেয়েটা কে? আর ও তোমার এত কাছে দাঁড়িয়ে কি করছিল? ও একজন জুনিয়র ডক্টর। আমি ওকে আগে বের হতে যেতে বলেছিলাম। তুমি খামোখা রাগ করছো। আমি খামোখা রাগ করছি? তুমি বুঝতে পারছো না ওই মেয়েটার নজর তোমার উপর? তুমি ওকে হসপিটাল থেকে বের করে দেবে আজই। নদী, এটা হাসপাতাল। আমি চাইলেই কাউকে বের করে দিতে পারি না। তুমি শান্ত হও, এদিকে এসো। আয়ান নিজের জায়গা থেকে উঠে নদীর কাছে আসে। সে নদীর হাত ধরতে গেলে নদী ছটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। একদম আমাকে ছোবে না। তুমি ওকে প্রশ্রয় দাও বলেই ও এত সাহস পায়, আমি সব বুঝতে পারি। আয়ান এবার আর কথা বাড়ায় না। সে আগে ঝটকায় নদীকে নিজের দিকে টেনে নেয় এবং নদীর কোমর ধরে তাকে সোজা নিজের পড়ার টেবিলের উপর বসিয়ে দেয়। নদী অবাক হয়ে কিছু বলার আগে আয়ান নদীর দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে নদীর মুখটা নিজের দুই হাতে চেপে ধরে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার চোখে তুমি ছাড়া আর কেউ নেই, এটা তুমি কবে বুঝবে? কিন্তু ওই মেয়েটা আমার কাছে কিছুই না। তুমি আমার বউ, আমার জীবনের একমাত্র মেয়ে, যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি। আয়ান আর কোনো কথা শোনার সুযোগ না দিয়ে নদীর ঠোঁট নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারে চুম্বনটা ছিল অনেক বেশি আগ্রাসী। নদীর সব রাগ মুহূর্তেই গলে জল হয়ে যায়। সে আয়নের ঘাড়ের কাছে হাত রেখে তাকে নিজের আরো কাছে টেনে নেয়। কেবিনের শান্ত পরিবেশে শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আয়নের হাত নদীর পিঠের উপর দিয়ে ঘুরে তার শাড়ির আঁচলটা কিছুটা সরিয়ে দেয়। নদীর উন্মুক্ত পেটে আয়নের গরম হাতে স্পর্শ লাগতেই নদী কেঁপে ওঠে। আয়ন, কেউ চলে আসবে, দরজা লক করা আছে, কেউ আসবে না। আমাকে আর একটু কাছে আসতে দাও। আয়ান নদীর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় আর ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নদীর সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। নদীর মুখ থেকে অস্পষ্ট একটা গোঙানির শব্দ বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর যখন তারা একে অপরের দিকে কিছুটা দূরে সরে আসে, নদীর চোখ দুটো নেশে আর লাল হয়ে আছে। আয়ান পরম মমতায় নদীর এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয়। এবার বিশ্বাস হলো তো যে এই ডাক্তার শুধু তোমারই? কিন্তু তবুও আমি টিকটিকি মেয়েটাকে তোমার পাশে দেখতে চাই না, বলে দিলাম। আয়ান হো হো করে হেসে ওঠে। সে নদীর কপালে একটা চুমু দিয়ে তাকে টেবিল থেকে নামায়। আচ্ছা বাবা, তাই হবে। এবার বলো আমার জন্য কি খাবার এনেছো? আমার খুব ক্ষুধা পেয়েছে। তোমার পছন্দের কাচ্চি বিরিয়ানি আমি নিজের হাতে বানিয়েছি। নদী টিফিন খোলে খাবার বাড়তে শুরু করে। ঠিক সে সময় নদীর ফোন বেজে ওঠে। স্ক্রিনে নদীর ছোট ভাই আদিবের নাম ভাসছে। হ্যালো আদিব, বলো। আপু, আমাকে কিছু টাকা পাঠাতে পারবি? আমার ল্যাপটপের চার্জারটা নষ্ট হয়ে গেছে। বাবা তো এখন টাকা দেবে না। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে পড়াশোনা করো। ফোন রাখতে আয়ান পকেট থেকে নিজের ওয়ালেট বের করে নদীর হাতে কয়েকটা হাজার টাকার নোট দেয়। আদিবকে পাঠিয়ে দিও, আর তোমার কিছু লাগলে আমাকে বলবে। আমার কাছে টাকা আছে আয়ান, তোমার দিতে হবে না। আমার টাকা আর তোমার টাকার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? চুপচাপ রেখে দাও। নদী হাসি মুখে টাকাটা ব্যাগে রেখে দেয়। এরপর তারা দুজন মিলে একসাথে দুপুরে খাবার খায়। আয়ান নিজের হাতে নদীকে খাইয়ে দেয়। খাবারের সব পর্ব শেষ হতেই দরজায় আবার নক হয়। এবার হেড নার্স মিতা এসেছে। স্যার, পেশেন্টকে ওটিতে শিফট করা হয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি আসছি মিতা। আয়ান নদীর দিকে তাকায়। নদীর চোখে মুখে একটা মন খারাপের ছায়া নেমে আসে। আবার ওটি? তুমি কি একটু বিশ্রাম নেবে না? এটা একটা ইমার্জেন্সি কেস নদী, আমাকে যেতেই হবে। তুমি সাবধানে বাসায় ফিরে যাও, আমি রাতে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আয়ান নদীর কপালে শেষবারের মতো একটা চুমু এঁকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। নদী আয়ানে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই মানুষটাকে সে যতটা ভালোবাসে ঠিক ততটাই তার ব্যস্ততাকে ঘেন্না করে। কিন্তু সে জানে আয়নের এই পেশাটা মানুষের জীবন বাঁচানোর জন্য। নদী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জিনিসপত্র গুছিয়ে কেবিন থেকে বের হয়। অন্যদিকে ভার্সিটি থেকে ফেরা পথে সাদিয়া আর মিম নদীর জন্য অপেক্ষা করছিল। কি রে নদী, তুই তো বললি ভার্সিটি থেকে সোজা বাসায় যাবি, আবার হঠাৎ করে তোর বরের হাসপাতালে কেন গেলি? আরে ওকে একটু সারপ্রাইজ দিতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি আরেক নাটক। কি নাটক? তোর বর কি অন্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছিল নাকি? আমার বরের খেয়ে দেয়ে কাজ নেই যে অন্য মেয়েদের দিকে তাকাবে। ওই হসপিটালের একটা ফালতু মেয়ে ওর গায়ের ওপর পড়ার চেষ্টা করছিল, আমি গিয়ে আচ্ছা মতন শুনিয়ে দিয়ে এসেছি।
সাবাস, এই তো আমার বাঘিনী বান্ধবী। নিজের জিনিস সব সময় চোখে চোখে রাখতে হয়। ঠিক সেই মুহূর্তে অর্ক একটা বড় গোলাপের তোড়া নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। অর্ক নদীর ভার্সিটির সহপাঠী, যে অনেকদিন ধরেই নদীর পেছনে ঘুরছে। নদী, এই ফুলগুলো তোমার জন্য। আমি জানি তুমি বিবাহিত, কিন্তু আমি আমার অনুভূতিগুলোকে আটকে রাখতে পারছি না। অর্ক, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে গতকালই খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি যে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। তুমি কেন বারবার আমাকে বিরক্ত করছো? কিন্তু নদী, তোমার স্বামী তো সবসময় হাসপাতালেই পড়ে থাকে। সে তোমাকে সময় দেয় না। আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি খুশি রাখতে পারবো। অর্কর কথা শুনে নদীর মাথায় রক্ত উঠে যায়। সে অর্কর হাত থেকে গোলাপের তোড়াটা কেড়ে নিয়ে সরাসরি রাস্তায় ছুঁড়ে মারে। আমার বর আমাকে কতটা সময় দেয় বা না দেয় সেটা তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর তুমি যদি এরপর আমাকে বিরক্ত করার চেষ্টা করো তবে আমি আমার স্বামীকে বলতে বাধ্য হব। আর সে যদি একবার জানতে পারে তবে তোমাকে কিন্তু আস্ত রাখবে না। নদীর আগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সাদি আর মিমো অর্ককে কয়েকটা কড়া কথা শুনে নদীর পেছন পেছন হাঁটা ধরে। অর্ক রাস্তায় পড়ে থাকা গোলাপগুলো থেকে অপমানে লাল হয়ে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে একটা প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে, যা হয়তো সামনের দিনগুলোতে নদী আর আয়ানের জীবনে নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিয়েছে। এদিকে বিকেলের রোদ মরে গিয়ে চারপাশের আকাশটা হালকা কমলা রং ধারণ করেছে। নদী ভার্সিটি থেকে ফিরে সোজা নিজের ঘরে চলে আসে। অর্কর ওরকম স্পর্ধা দেখে নদীর মেজাজ এখনো চরম খারাপ হয়ে আছে। সে নিজের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। সে কিছুতেই বুঝতে পারছে না অর্ক নামে ছেলেটা এত বড় সাহস পেল কোথা থেকে। ড্রয়িং রুম থেকে শাশুড়ি সালমা বেগমের গলার আওয়াজ পেয়ে নদী নিজেকে একটু সামলে নিয়ে নিচে নেমে আসে। কিরে নদী, তুই কখন ফিরলি? মুখটা এমন শুকিয়ে আছে কেন? তো শরীর খারাপ লাগছে নাকি? না মা, আমি এই তো একটু আগে এলাম। শরীর ঠিক আছে। আসলে ভার্সিটিতে আজ অনেকগুলো ক্লাস ছিল তো তাই একটু টায়ার্ড লাগছে। ছোট খালাম্মা, আপনি বসুন। আমি আপনার জন্য ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত বানিয়ে আনছি। রোদের ভেতর থেকে এসেছেন, শরবত খেলে একদম চাঙ্গা হয়ে যাবেন। ঠিক আছে খালা, আনো। তানিশা আপু আর ভাইয়া কি এখনো ফেরেনি মা? ঠিক সেই সময় তানিশার ফাহিম সদর দরজা দিয়ে হাসতে হাসতে ভেতরে ঢোকে। ফাহিমের হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। তানিশা নদীর পাশে এসে ধপ করে সোফায় বসে। এই তো আমরা চলে এসেছি। উফ, যা গরম বাইরে। ফাহিমকে জোর করে আজ শপিং এ নিয়ে গিয়েছিলাম। তোমার আর ভাইয়ার জন্য কিছু কাপড় কিনেছি নদী। জোর করে মানে? তুমি তো আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করেছো তানিশা। শ্যালক সাহেব বাসায় আসুক, আর সব বিচার দেব আমি। খুব ভালো করেছো আপু। ভাইয়াকে একটু খাটিয়ে নেওয়া দরকার। সারাদিন তো শুধু নিজের অফিস নিয়েই ব্যস্ত থাকে। আরে ফাহিম, মেয়েদের সাথে শপিংয়ে যাওয়ার ভাগ্য সবার হয় না। আমি তো তোমার শাশুড়ি মাকে নিয়ে এখনো শপিংয়ে যাই, তাই না সালমা? কি হয়েছে? আর আদিক্ষেতা করতে হবে না সবার সামনে। নদীবা, তুই বরং শরবতটা খেয়ে নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নে। আয়ন ফিরতে আজ একটু দেরি হবে বলে ফোন করেছিল। আয়নের দেরিতে ফেরার কথা শুনে নদীর মনটাও খারাপ হয়ে যায়। সে শরবতের গ্লাসটা শেষ করে সিঁড়ি বেয়ে ওপরে নিচের ঘরে চলে যায়। বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে নদী। আয়নের কথা খুব মনে পড়ছে তার। মানুষটা সারাদিন এত পরিশ্রম করে, মানুষের জীবন বাঁচায়, আর নদী কিনা তার সাথে শুধু শুধু অভিমান করে। অর্কর ব্যাপারটা আয়নকে জানানো ঠিক হবে কিনা সেটা নিয়েও নদী গভীর চিন্তায় পড়ে যায়। সে জানে আয়ন অসম্ভব রাগী একজন মানুষ। অর্কর কথা শুনলে সে হয়তো ভার্সিটি গিয়ে একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে বসবে। তাই নদী সিদ্ধান্ত নেয় আপাতত সে ব্যাপারটা নিজের মধ্যে রাখবে। অন্যদিকে হাসপাতালের পরিবেশ বেশ থমথমে। 3 ঘন্টা ধরে চলা একটা জটিল অপারেশন সবে মাত্র শেষ হয়েছে। ওটি থেকে বের হয়ে আয়ন ঘামে ভিজে একাকার। তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। ডক্টর আসিফ এবং ডক্টর জামানও তার সাথে ওটি থেকে বের হন। ওয়েল ডান আয়ন, তুমি আজ অসাধারণ পারফর্ম করেছো। এই পেশেন্টের বাঁচার আশা খুব কম ছিল, কিন্তু তোমার নিখুঁত সার্জারির কারণে আমরা তাকে বাঁচাতে পেরেছি। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। থ্যাংক ইউ স্যার। আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। পেশেন্টকে এখন আইসিইউতে শিফট করা হয়েছে। আগামী 24 ঘন্টা তাকে কড়া অবজারভেশনে রাখতে হবে। তুই টেনশন নিস না দোস্ত, আমি আর নাজমিতা রাতে ডিউটিতে আছি।
আমরা পুরো ব্যাপারটা নজরে রাখবো। তুই এবার বাসায় যা, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই এখনই পড়ে যাবি। জি স্যার, ডক্টর আসিফ ঠিকই বলেছেন। আপনি নিশ্চিন্তে বাসায় যান। পেশেন্টের যে কোনো আপডেট আমি আপনাকে সাথে সাথে জানাবো। আয়ান মাথা নেড়ে সম্মতি জানায়। সে নিজের কেবিনে ফিরে গিয়ে ডক্টর অ্যাপ্রনটা খুলে সোফায় গা এলিয়ে দেয়। চোখ দুটো বুজে আসছিল তার। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আয়ান চোখ না খুলেই ভেতরে আসার অনুমতি দেয়। ডক্টর নোভা হাতে একটা কফির মগ নিয়ে ভেতরে প্রবেশ করে। স্যার, আপনার জন্য কফি নিয়ে এলাম। এত বড় একটা সার্জারি করলেন, এখন আপনার একটু ক্যাফিন খুব দরকার। আমি আপনাকে বলেছিলাম না ডক্টর নোভা আমার কেবিনে যখন তখন না আসতে, আর কফির প্রয়োজন হলে আমি নার্সকে বলতে পারতাম। আমি তো শুধু আপনার খেয়াল রাখার চেষ্টা করছি স্যার। আপনি আমাকে এত অপছন্দ করেন কেন? আপনার ওই অহংকারী বইয়ের চেয়ে আমি কি কোনো অংশে কম? নদীর নামে কটূক্তি শুনে আয়নের চোখ দুটো রাগে জ্বলে ওঠে। সে এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়িয়ে নোভার দিকে আঙুল তুলে কঠিন গলায় কথা বলেন। শাট আপ নোভা, একদম নিজের লিমিট ক্রস করার চেষ্টা করবেন না। আমার স্ত্রী সম্পর্কে একটা বাজে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি আপনার সিনিয়র, সেটা মনে রাখবেন। আর দ্বিতীয়বার যদি এই ধরনের কোনো স্পর্ধা দেখান, আমি আপনাকে এই হাসপাতাল থেকে সাসপেন্ড করতে বাধ্য হব। গেট আউট ফ্রম মাই কেবিন রাইট নাও। আয়নের বিকট চিৎকারে নোভা ভয়ে কেঁপে ওঠে। সে আর কোনো কথা না বলে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের চুলগুলো দুই হাত দিয়ে টেনে ধরে। একটু শান্ত হয়ে সে নিজের জিনিসপত্র গুছিয়ে হাসপাতালে বাইরে আসে। রতন গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। স্যার, শরীর কি বেশি খারাপ লাগছে? আমি এসিটা একটু বাড়িয়ে দেব? না রতন, ঠিক আছে। তুমি একটু তাড়াতাড়ি গাড়ি চালাও, আমার খুব দ্রুত বাসায় পৌঁছানো দরকার। রাত প্রায় 11:30 বাজে। পুরো বাড়ি নিস্তব্ধ। আয়া নিজের বেডরুমে দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়ায়। ঘরের মূল আলোগুলো নেভানো, শুধু কোণার দিকে একটা নীল রঙের ড্রিম লাইট জ্বলছে। সারা ঘরে মিষ্টি একটা পারফিউমের সুবাস। আর বিছানা মাঝখানে বসে আছে নদী। তার পরনে একটা লাল রঙের পাতলা শিফনের নাইটি, যা তার ফর্সা শরীরের সাথে একদম লেপ্টে আছে। নদীর খোলা চুলগুলো এক পাশে রাখা। আয়ান মুগ্ধ দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে। তার সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে যায়। সে দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ধীরে পায়ে নদীর দিকে এগিয়ে যায়। এত দেরি হলো কেন তোমার? আমি সেই কখন থেকে তোমার জন্য সেজেগুজে বসে আছি। একটা মেজর অপারেশন ছিল জান, শেষ করতে করতে দেরি হয়ে গেল। কিন্তু তুমি এত রাতে এভাবে সেজে বসে আছো কেন? আমাকে পাগল করার প্ল্যান করেছো নাকি? হ্যাঁ করেছি। আমার বরকে আমি পাগল করব না তো কে করবে? কাছে আসো। আয়ান নদীর একদম সামনে এসে দাঁড়ায়। নদী হাঁটু গেড়ে বিছানায় বসে আয়নের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করে। আয়নের পেশিবহুল চড়া বুকটা উন্মুক্ত হতেই নদী সেখানে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আয়নের সারা শরীরে একটা তীব্র শিহরণ বয়ে যায়। সে নদীর দুই হাত ধরে তাকে বিছানায় শুয়ে দেয় এবং নিচে নদীর শরীরের উপর ঝুঁকে পড়ে। তুমি জানো না নদী, তুমি এই লাল পোশাকে কতটা ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছ। আজ রাতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমাকে কন্ট্রোল করতে বলেছে কে? আমি তো পুরোই তোমার আয়ান। আমাকে আদর করো, আমার অনেক বেশি আদর করো। নদীর এই মাতাল করা কথাগুলো আয়নের ভেতরে পুরুষটাকে জাগিয়ে তোলে। সে নদীর লাল নাইটি স্ট্রেপ ধরে এক ছটকায় সেটা নিচে নামিয়ে দেয়। নদীর উন্মুক্ত এবং শুভ্র কাঁধের উপর আয়ান তার ক্ষুধার্ত ঠোঁট জোড়া চেপে ধরে। সে পাগলের মতো নদীর ঘাড়ে, গলা এবং বুকে চুমু খেতে শুরু করে। নদীর মুখ থেকে একটা অস্পষ্ট গঙ্গানি বেরিয়ে আসে। সে নিজের দুই হাত দিয়ে আয়নের চুলগুলো খামচে ধরে। আয়নের এক হাত নদীর সরু কোমর থেকে ধীরে ধীরে নিজের দিকে নামতে থাকে, আর তার উষ্ণ হাতের ছোঁয়ায় নদীর শরীর ধনুকের মতো বেঁকে যায়। আয়ান নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে একটা গভীর এবং দীর্ঘ চুম্বনে আবদ্ধ হয়। তাদের জিহ্বা একে অপরের সাথে বন্যভাবে খেলা করতে থাকে। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাস এবং ঠোঁট মেলাবার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। আয়ান, আমার খুব কষ্ট হচ্ছে। ইস, আমার পিচ্চি মেয়ে, আমাকে একটু ভালোবাসতে দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। এদিকে আয়ান নদীর নাইটিটা পুরোপুরি শরীর থেকে আলাদা করে ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণে। তারপর নিজের শার্ট আর প্যান্ট খুলে নদীর পাশে শুয়ে পড়ে। সে নদীকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। তাদের দুজনের শরীরের ঘর্ষণ এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে।
আয়ান নদীর শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিতে থাকে। নদীর সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে আয়নের বন্য আদরের কাছে। সে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় তার ডাক্তার বরের কাছে। চরম পুলকে নদীর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। আয়ন সে জল নিজের ঠোঁট দিয়ে মুছে নিয়ে নদীর কপালে একটা গাঢ় চুমু খায়। রাতের অন্ধকার আরো গভীর হয় আর তাদের দুজনের ভালোবাসার এই পবিত্র মিলন দীর্ঘক্ষণ চলতে থাকে। পরদিন সকালে এক স্নিগ্ধ আবহাওয়ায় নদীর ঘুম ভাঙে। সে চোখ খুলে দেখে আয়ান তার পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের উন্মাদনার কথা মনে পড়তেই নদীর মুখে একটা লাজুক হাসি ফুটে ওঠে। সে আয়নের চুল হাত বুলিয়ে দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সে নিচে গিয়ে সবার সাথে নাস্তা তৈরিতে ব্যস্ত সাহায্য করে। বেশ কিছুক্ষণ পর আয়ান ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে আসে। আজ আয়ানের মেজাজ বেশ ফুরফুরে। সে সবাইকে হাসি মুখে গুড মর্নিং জানায়। মা, আজ নাস্তায় কি বানিয়েছো? খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। তোর বউ আজ নিজের হাতে তোর জন্য পরোটা আর মাংস রান্না করেছে। কাল রাতে তোর বেচারা মেয়েটা তোর জন্য না খেয়ে বসেছিল। তাই নাকি? কই আমার বউটা কোথায়? নদী, এদিকে আসো তো। এই তো আসছি। এত চিল্লাচ্ছ কেন? নাও তোমার খাবার নাও, খেয়ে বলো কেমন হয়েছে। আয়ান নদীর হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করে। এরপর সে নদীকে সাথে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে দুজনের মধ্যে বেশ রোমান্টিক কিছু কথাবার্তা হয়। আয়ান নদীর হাত নিজের হাতের মুঠে শক্ত করে ধরে রাখে পুরো রাস্তা। ভার্সিটির গেটে গাড়ি থামলে নদী গাড়ি থেকে নেমে আয়ানকে বিদায় জানায়। সাবধানে যাবে আর দুপুরে ঠিকমতো খেয়ে নেবে। আমি ক্লাস শেষ করে তোমাকে ফোন করব। ঠিক আছে জান, তুমিও সাবধানে থেকো। লাভ ইউ। লাভ ইউ টু। আয়ানের গাড়ি দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পর নদী ভার্সিটির ভেতর ঢুকতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কেউ একজন নদীর হাত শক্ত করে চেপে ধরে। নদী চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে অর্কর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে আর তার মুখ থেকে মদের উৎকট গন্ধ বের হচ্ছে। ছাড়ো আমার হাত, অসভ্য ছেলে। তুমি এখানে কি করছো? আর এত সকালে মদ খেয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি নদী। তুমি আমাকে ছাড়া আর কারো হতে পারো না। ওই ডাক্তার তোমাকে কি সুখ দেবে? সে তো একটা রোবট। আমি তোমাকে সত্যিকারের রানী করে রাখবো। তোমার সাহস তো কম না অর্ক। তুমি আমার গায়ে হাত দিচ্ছ। আমি কিন্তু চিৎকার করে সবাইকে জড়ো করে ফেলবো। এক্ষুনি হাত ছাড়ো বলছি। নদী নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অর্ক তাকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। ঠিক সে সময় নদীর ক্লাসমেট সজীব এবং রিয়া দৌড় দিয়ে সেখানে আসে। এই অর্ক, তুই কি করছিস? নদীর হাত ছাড় বলছি। তুই কি পাগল হয়ে গেছিস? অর্ক ভাই, আপনি প্লিজ নদীকে ছেড়ে দিন। ও বিবাহিত, আপনি ওর সাথে এমন করতে পারেন না। তোরা সবাই চুপ কর। নদী শুধু আমার। আমি ওকে ওই ডাক্তারের সাথে কিছুতেই থাকতে দেব না। আমি ওর জীবন শেষ করে দেব। নদী আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে নিজের ডান হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে অর্কর গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। চড়ের শব্দে আশেপাশের অনেক স্টুডেন্ট সেখানে জড়ো হয়ে যায়। অর্ক গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নদীর চোখ দিয়ে রাগে আর অপমানে জল বেরিয়ে আসে। তুমি একটা জানোয়ার অর্ক। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করছি। এরপর যদি তুমি আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করেছো, আমি পুলিশে কমপ্লেন করব। আর আমার স্বামী যদি জানতে পারে, সে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। নদী সেখানে কাঁদতে কাঁদতে দৌড়ে ক্যাম্পাসের ভেতর চলে আসে। সজীপা রিয়া অর্ককে ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অর্কর চোখে তখন চরম অপমানের আগুন চলছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই চরম প্রতিশোধ সে নিবেই। নদীকে সে কিছুতেই আয়নের সাথে শান্তিতে ঘর করতে দেবে না। নদী সোজা ওয়াশরুমে গিয়ে নিজের চোখ মুখ ধুয়ে দেয়। তার বুকটা ধুকপুক করছে। সে বুঝতে পারছে না এই ব্যাপারটা নিয়ে সে এখন কি করবে। সাদি আর মিম তাকে ওয়াশরুমে একা কাঁদতে দেখে ছুটে আসে। নদী, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? হ্যাঁ নদী, আমাদের বলো, কেউ কি কিছু বলেছে তোকে? ওই অর্ক ওর ক্যাম্পাসের গেটে আমার সাথে আমার হাত ধরে টানাটানি করছিল। ও মদ খেয়ে এসেছিল। হোয়াট? ওই শুয়োরের বাচ্চার এত বড় সাহস! চল তো, আজ ওর একদিন কি আমার একদিন। না সাদিয়া, আমি ওকে সবার সামনে চড় মেরেছি। ওখান থেকে ও চলে গেছে, কিন্তু আমার খুব ভয় করছে রে। আমি আয়নকে কি বলবো? ও তো অর্ককে খুন করে ফেলবে। তুই আয়ন ভাইয়াকে এখন কিছু বলিস না নদী। আগে নিজে শান্ত হ। আমরা তোর সাথে সব সময় আছি। চল, আমরা বরং আজ ক্লাস না করে তোকে বাসায় দিয়ে আসি। নদী মাথা নেড়ে সম্মতি জানান
আর বুকের ভেতর একটা অজানা আতঙ্ক বাসা বাঁধতে শুরু করেছে। অর্কর এই লাল চোখ আর ভয়ঙ্কর কথাগুলো নদীর মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। সে জানালার সামনের দিনগুলোতে তার আর আয়নের সুন্দর জীবনের উপর কি ভয়ানক ঝড় ধেয়ে আসছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। সাদিয়া মিম নদীকে নিয়ে সোজা তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। নদীর পুরো শরীর এখনো থরথর করে কাঁপছে। কর্কশে লাল রক্তবর্ণ চোখ আর মদের উৎকট গন্ধটা যেন এখনো নদীর নাকের কাছে ভাসছে। ভয়, অপমান আর অজানা আশঙ্কায় নদীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সাদিয়া নদীর হাতটা শক্ত করে ধরে তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। নদী, তুই একদম ভয় পাবি না, আমরা তো আছি। তুই সোজা ঘরে গিয়ে রেস্ট নে, আর আয়ন ভাইয়াকে সব খুলে বলবি, উনি সব ঠিক করে দিবেন। একদম ঠিক। তুই একা একাই টেনশন নিবি না। আয়ন ভাইয়া তোর স্বামী, তার অধিকার আছে এসব জানার। তুই যা, ভেতরে যা। তোরা আমার সাথে এত দূর এলি, তোদের অনেক কষ্ট দিলাম। আমি আয়নকে কি বলবো বুঝতে পারছি না। ওই যদি রেগে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলে? অঘটন তো ওই শুয়োরের বাচ্চা অর্কর সাথে ঘটা উচিত। তুই ভিতরে যা, আমরা কাল সকালে আবার আসবো। নদী ভারী পায়ে বাড়ির মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে সালমা বেগম আর তানিশা বসে টিভি দেখছিলেন। নদীর উস্কো খুস্কো চুল আর ফ্যাকাশে মুখ দেখে সালমা বেগম চিন্তিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ান। কি রে নদীমা, তোর কি হয়েছে? মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে? ভাবি, তোমার চোখ দুটো এত লাল কেন? তুমি কি কাঁদছিলে? ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? না মা, শরীরটা একটু খারাপ লাগছে, মাথাটা খুব ব্যথা করছে। রোদে হয়তো প্রেশার ফল করেছে। আমি একটু আমার ঘরে গিয়ে শুয়ে থাকবো, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা মা, তুই গিয়ে শো। আমি রহিমাকে দিয়ে তোর জন্য ডাবের জল পাঠিয়ে দিচ্ছি। তানিশা, তুই ওর সাথে যা তো। না না আপু, তোমার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। নদী প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়। দরজা বন্ধ করে সে ফ্লোরে বসে পড়ে এবং তার দু চোখ বেয়ে অঝরে জল নামতে থাকে। অর্ক স্পর্ধা দেখে সে যতটা না ভয় পেয়েছে, তার চেয়ে বেশি ভয় পাচ্ছে আয়ানের রিয়াকশন ভেবে। আয়ান তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। নদীর পায়ে কে ফুলের টোকা দিক, সেটাও আয়ান সহ্য করতে পারে না। সেখানে বখাটে ছেলেরা নদীর হাত ধরে টানাটানি করেছে। নদী বিছানায় উঠে মুখ গুজে কাঁদতে থাকে। অন্যদিকে হাসপাতালের পরিবেশ আজ বেশ শান্ত। আয়ান নিজের কেবিনে বসে পেশেন্টদের ফাইল দেখছিল, কিন্তু কোনো এক অজানা কারণে তার মনটা খুব উসখুস করছে। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে। বারবার নদীর হাসি মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। সে ঘড়ির দিকে তাকায়। বিকেল 4টা বাজে। নদীর তো এতক্ষণ বাসায় ফিরে যাওয়ার কথা। আয়ান মোবাইলটা হাতে নিয়ে নদীকে কল করে, কিন্তু নদীর ফোন বন্ধ। আয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক তখনই ডক্টর আসিফ কেবিনে প্রবেশ করে। দোস্ত, চল চা খেয়ে আসি। আজ তো তেমন প্রেশার নেই। আসিফ, আমার ভেতরটা কেমন যেন করছে রে। নদীর ফোন বন্ধ কেন বুঝতে পারছি না। ও তো ভার্সিটি থেকে ফিরে আমাকে সব সময় কল করে, আজ কোনো খবর নেই। আরে টেনশন করিস না, হয়তো ফোনে চার্জ নেই বা ঘুমিয়ে পড়েছে। তুই খামোখা প্যানিক করছিস। না আসিফ, আমার মন বলছে কিছু একটা ঠিক নেই। আমি এখনই বাসায় যাব। তুই ডক্টর জামান স্যারকে একটু ম্যানেজ করে নিস। কোনো ইমার্জেন্সি হলে আমাকে কল করবি। আচ্ছা ঠিক আছে, তুই যা, সাবধানে ড্রাইভ করিস। আয়ান দ্রুত নিজের অ্যাপন খুলে কেবিন থেকে বেরিয়ে আসে। রতনকে গাড়ি বের করতে বলে সে প্রায় দৌড়ে পার্কিংয়ে পৌঁছায়। পুরো রাস্তা আয়ান বারবার নদীকে ট্রাই করে, কিন্তু ফোন বন্ধই পায়। তার বুকের ধুকপুকানি বাড়তে থাকে। মাত্র আধা ঘন্টার মধ্যে গাড়ি বাড়ির পার্কিংয়ে এসে থামে। আয়ান তড়ি ঘড়ি করে ভেতরে ঢোকে। মা, নদী কোথায়? ও কি বাসায় ফিরেছে? আরে আয়ান, তুই এত তাড়াতাড়ি ফিরলি যে? নদী তো অনেকক্ষণ আগেই ফিরছে। ওর নাকি শরীর খারাপ, মাথা ব্যথা করছে, নিজের ঘরে গিয়ে শুয়ে আছে। হ্যাঁ রে আয়ান, মেয়েটার মুখ একদম ফ্যাকাশে হয়েছিল। আমি রহিমাকে দিয়ে খাবার পাঠিয়েছিলাম, ও সেটাও খায়নি। তুই একটু গিয়ে দেখ তো। আয়ান আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে 2 সিঁড়ি একবারে টপকে উপরে উঠে নিজের ঘরে দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। আয়ান এবার জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। নদী, নদী দরজা খোলো। কি হয়েছে তোমার?
দরজা খুলছো না কেন? নদী। আয়নের গলা শুনে নদী বিছানা থেকে ধর্মর করে উঠে বসে, আর চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতেই নদীর বিধ্বস্ত রূপ দেখে আয়নের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে ঝড়ের বেগে ঘরের ভেতর ঢুকে দরজাটা আটকে দেয়। নদী আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ঝাঁপিয়ে পড়ে আয়নের বুকে, দুই হাত দিয়ে আয়নের শার্ট শক্ত করে খামচে ধরে ডুকরে কেঁদে ওঠে। আয়ান, আমাকে বাঁচাও আয়ান, আমি আর ওই ভার্সিটিতে যাব না, আমি কোথাও যাব না। নদী জান আমার, কি হয়েছে? কে কি বলেছে তোমাকে? তুমি এইভাবে কাঁপছো কেন? আমাকে খুলে বলো, আমি আছি তো। শান্ত হও আমার পিচ্চি মেয়ে। আয়ান নদীকে পাচাকোলা করে কোলে তুলে নিয়ে বিছানায় বসায়। নিজে নদীর সামনে হাঁটু গেড়ে বসে নদীর ভেজা গাল দুটো নিজের দুই হাতের মুঠোয় তুলে নেয়। আয়ানের চোখে তখন রাজ্যের উদ্বেগ। নদীর চোখের পানি মুছিয়ে দিয়ে সে নদীর কপালে দীর্ঘ একটা চুমু খায়। আয়ানের পরম আদরে নদী কিছুটা শান্ত হয়। সে হেঁচকি তুলতে তুলতে সকালে পুরো ঘটনাটা আয়ানকে খুলে বলে। অর্কর মধ্যপ অবস্থায় ক্যাম্পাসে আসা, নদীর হাত ধরে টানাটানি করা আর নদীর ওকে চর মারার কথা সব শুনে আয়নের মুখটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যায়। আয়নের চোখের দৃষ্টি নিমিষে বদলে যায়। সেখানে এখন আর কোনো উদ্বেগ নেই, আছে শুধু ভয়ঙ্কর এক নীরবতা। তার চোয়ালের পেশিগুলো রাগে শক্ত হয়ে ফুলে উঠেছে, হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে গেছে। আয়ান বেশ কিছুক্ষণ একদম চুপ করে নদীর দিকে তাকিয়ে থাকে। তার এই ভয়ঙ্কর নীরবতা নদীর বুকে আরো ভয় ধরিয়ে দেয়। আয়ান, তুমি কিছু বলছো না কেন? আমার খুব ভয় করছে। তুমি প্লিজ রেগে গিয়ে কিছু করো না। আমি তোকে চর মেরেছি, ও আর আসবে না। তুমি আমাকে সকাল থেকে একবারও এই কথাটা জানানোর প্রয়োজন মনে করনি নদী? ওই শহরের বাচ্চা তোমার গায়ে হাত দিয়েছে আর তুমি সেটা চেপে রেখেছো। আমি ভয় পাচ্ছিলাম আয়ান। তুমি যদি রেগে গিয়ে ওকে খুন করে ফেলো তাহলে তোমার ক্যারিয়ার, তোমার জীবন সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে হারাতে চাই না। আমার জীবন তুমি নদী, আর যে আমার জীবনে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি ঘরে থাকো, আমি আসছি। আয়ান এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ঘরের দরজাটা খুলে বেরিয়ে যায়। নদী পেছন থেকে চিৎকার করে ডাকলেও সে একবারও ফিরে তাকায় না। সোজা নিচে নেমে সে রতনকে গাড়ি বের করতে বলে। গাড়ির স্টিয়ারিং হুইল রতনের হাত থেকে নিজে নিয়ে পাগলের মতো গাড়ি চালাতে শুরু করে। গন্তব্য নদীর ভার্সিটি। গাড়ির গতি দেখে রাস্তার অন্য গাড়িগুলো ভয়ে সাইড দিচ্ছে। আয়ান নিজের ফোন থেকে ডক্টর আসিফকে কল করে। আসিফ, তুই এখনই মিরপুরের এসপি রিয়াদকে ফোন কর। ওকে বল ওর টিম নিয়ে নদীর ভার্সিটির ক্যাম্পাসে আসতে। আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। দোস্ত, কি হয়েছে? তুই এত হাইপার কেন? নদীর কিছু হয়নি তো? যা বললাম তাই কর আসিফ। আজ ওই ক্যাম্পাসে একটা লাশ পড়বে। আয়ান ফোনটা ড্যাশবোর্ডে ছুঁড়ে মারে। ঠিক 10 মিনিটের মাথায় আয়ানের গাড়ি একটা বিকট শব্দ করে ভার্সিটির মেন গেটের সামনে থামে। সিকিউরিটি গার্ড কিছু বলার আগে আয়ান গাড়ি থেকে নেমে ঝড়ের বেগে ক্যাম্পাসের ভেতর ঢোকে। তার পরনে কালো শার্ট, হাতা কনুই পর্যন্ত মোটানো, চেহারা স্পষ্ট খুনের নেশা। ক্যাম্পাসের মাঠে তখন অনেক স্টুডেন্ট আড্ডা দিচ্ছিল। আয়ান সোজা গিয়ে মাঠের মাঝখানে দাঁড়ায়। তার বাজখায় গলায় পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে। অর্ক নামের জারজটা কোথায়? 2 মিনিটের মধ্যে ওকে আমার সামনে এনে দাঁড় করাও, নইলে আমি পুরো ক্যাম্পাস জ্বালিয়ে দেব। আয়নের ভয়ঙ্কর রূপ আর গলার আওয়াজে সবাই থমকে যায়। সজীবারই আয়ানকে চিনে ফেলে। তারা দূর দিয়ে আয়ানের কাছে আসে। আয়ান ভাইয়া, আপনি শান্ত হন। অর্ক ক্যাম্পাসের পেছনে ক্যান্টিনে আছে, ওর সাথে কিছু বোকাটে ছেলেও আছে। তুই আমাকে পথ দেখা সজীব, আজ ওর শেষ দিন। আয়ান সজীবকে নিয়ে পেছনের ক্যান্টিনের দিকে এগোয়। ক্যান্টিনের এক কোণে অর্ক তার কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছিল। গালে নদীর চরের দাগটা এখনো স্পষ্ট। আয়ানকে দেখে অর্ক বসা থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে তাচ্ছিল্যের হাসি। আরে ডাক্তার সাহেব যে, বউয়ের আঁচল ছেড়ে এখানে কি মনে করে? নদী কি আপনার নামে বিচার দিয়েছে নাকি? অর্ক কথাটা শেষ করার সুযোগ পায় না। চোখের পলকে আয়ান একটা হিংস্র বাঘের মতো অর্কর উপর ঝাঁপিয়ে পড়ে। আয়ানের শক্ত ডান হাতের এক ঘুষিতে অর্কর নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে ছিটকে গিয়ে একটা টেবিলের উপর পড়ে। অর্কর বন্ধুরা আয়ানকে আটকাতে এলে আয়ান একটা লোহার চেয়ার তুলে এমনভাবে ঘোরায় যে সবাই ভয় পিছিয়ে যায়। আয়ান গিয়ে অর্কর
কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেলে। তুই নদীর গায়ে হাত দিয়েছিস? আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস তোর হলো কোথা থেকে? ছাড়ুন আমাকে। আজ তোকে কে বাঁচায় আমি দেখব। তুই নদীর হাত ধরেছিলি তাই না? আয়ান অর্ক ডান হাতটা টেনে ধরে একটা মোচড় দেয়। মট করে একটা ভয়ঙ্কর শব্দ হয়, আর অর্ক যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে ওঠে। ওর হাতের হাড় ভেঙে গেছে। আয়ান তাতেও থামে না। সে অর্কর পেটে এবং মুখে পাগলের মতো লাথি আর ঘুষি মারতে থাকে। অর্ক মাটিতে লুটিয়ে পড়ে রক্ত বমি করতে শুরু করে। পুরো ক্যাম্পাসে কেউ আয়ানের সামনে আসার সাহসই পায় না। ঠিক তখনই পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এসপি রিয়াদ এবং তার দলবল দ্রুত ছুটে আসে। রিয়াদ আয়ানের পূর্ব পরিচিত। আয়ান, স্টপ ইট, ছেড়ে দে ওকে, মরে যাবে ছেলেটা। ওকে আমি আজ জ্যান্ত পুঁতে ফেলবো রিয়াদ। তুই জানিস না ও কি করেছে? ও আমার নদীর গায়ে হাত দিয়েছে। আমি সব শুনেছি আসিফের কাছে। তুমি ওকে ছেড়ে দে, বাকিটা আইন দেখবে। ওকে আমি এমন রিমান্ডে নেব যে জীবনে আর কোনোদিন মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। তুই শান্ত হ দোস্ত, তোর প্রফেশনাল লাইফের কথা ভাব। রিয়াদ আর দুজন পুলিশ মিলে আয়ানকে টেনে সরিয়ে দেয়। অর্ককে আধমরা অবস্থায় পুলিশের গাড়িতে তোলা হয়। আয়ান হাঁপাতে হাঁপাতে নিজের শার্টের হাতা ঠিক করে। সে ক্যাম্পাসের উপস্থিত সবার দিকে একবার রক্তচক্ষু নিয়ে তাকায়। নদী ডক্টর আয়ানের স্ত্রী। এরপর যদি কেউ ওর দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করে, আমি তার চোখ দুটো নিজের হাতে উপড়ে নেব। এটা আমার ওয়ার্নিং। আয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়। সে সোজা গিয়ে নিজের গাড়িতে উঠে এবং বাড়ির দিকে রওনা দেয়। আয়ানের রাগ এখন কিছুটা কমেছে। তার জায়গায় দখল করেছে নদীর জন্য এক বুক ভালোবাসার তাকে রক্ষা করতে পারার শান্তি। রাত প্রায় 8টা বাজে। আয়ান বাসায় ফিরে দেখে পুরো বাড়ি নিস্তব্ধ। সে সোজা নিজের ঘরে যায়। দরজা খুলতে দেখে নদী মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে কাঁদছে। আয়ানকে দেখে নদী লাফিয়ে উঠে ছুটে এসে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান তুমি ঠিক আছো? তোমার কোথাও চোট লাগেনি তো? তুমি কি ওকে? হিস, একদম চুপ। আমি ঠিক আছি। আর ওই শুয়োরের বাচ্চাকে পুলিশ নিয়ে গেছে। ওর হাতের হাড় আমি ভেঙে দিয়েছি। জীবনে আর কারো হাত ধরার সাহস ওর হবে না। নদীর বুক থেকে একটা বিশাল পাথর নেমে যায়। সে আয়নের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আয়ান 2 হাত দিয়ে নদীকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। নদীর চোখের জল আয়ানের শার্ট ভিজিয়ে দিচ্ছে। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে। তারপর সে নদীর চোখের জল মুছে দিয়ে নদীর কপালে, চোখে এবং গালে গভীর ভালোবাসার পরশ বলিয়ে দেয়। তুমি কি পাগল হয়ে গেছো নদী? তোমার কি মনে হয় আমি থাকতে পৃথিবীর কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে? তুমি আমার আত্মা, আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তোমাকে কেউ ছুঁয়ে দিলে আমার মনে হয় কেউ আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিচ্ছে। আমাকে আর কখনো একা ছেড়ে যাবে না আয়ান। আমার খুব ভয় করে, আমি তোমাকে ছাড়া মরে যাব। আমি কোথাও যাব না, আমি শুধু তোমার। আয়ান নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। এই চুম্বনে কোনো বন্যতা নেই, আছে শুধু এক গভীর আবেগ আর প্রতিশ্রুতি। নদীও তার 2 হাত দিয়ে আয়নের গলা পেঁচিয়ে ধরে সেই আবেগে সাড়া। তাদের ঠোঁটের এই গভীর মিলনে সব ভয়, সব আতঙ্ক যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আয়ান খুব ধীর হাতে নদীর পরনের শাড়ির পিন খুলতে শুরু করে। নদীর শরীর আয়নের ছোঁয়ায় কেঁপে ওঠে। আয়ান নদীর খালে মুখ ডুবিয়ে দিয়ে ছোট ছোট চুমু খেতে থাকে। তার চরম নিঃশ্বাস নদীর উন্মুক্ত পিঠে আছড়ে পড়তে নদীর মুখ থেকে একটা মিষ্টি গোঙানি বেরিয়ে আসে। আয়ান তুমি খুব ঘেমো, আগে ফ্রেশ হয়ে আসো। না, আমি এখন কোথাও যাব না। আমার এখন শুধু আমার বউকে চাই। তুমি জানো আজ আমার কতটা ভয় করছিল, তোমাকে হারানোর ভয়। আয়ান নদীর শাড়িতে একটানে খুলে ফেলে। নদীর ফর্সার কোমল শরীরটা শুধু একটা ব্লাউজ আর পেটিকোটের আবরণে ঢাকা। ঘরের মিটিমিটি আলো নদীকে এক মায়াবিনীর মতো দেখাচ্ছে। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে তার ব্লাউজের হুকগুলো এঁকে এঁকে খুলে দেয়। নদীর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করে। আয়ান নদীর উন্মুক্ত বুকে নিজের মুখ গুজে দেয়। তার ঠোঁট আর জিভের উষ্ণ স্পর্শে নদীর চরম সুখে চোখ বন্ধ করে ফেলে। নদীর আঙুলগুলো আয়নের চুলের ভেতর বিলি কাটতে থাকে। আয়ান অনেক ভালোবাসি তোমাকে, অনেক। আমি তার চেয়েও বেশি ভালোবাসি পিচ্ছি। তুমি শুধু আমার, শুধুই আমার। আয়ান নদীর পুরো শরীরটাকে নিজের আদর দিয়ে ভরিয়ে দেয়। তার চুম্বনের গভীরতা নদীর শরীরের প্রতিটি ইঙ্গিতে এক নতুন শিহরণ জাগিয়ে তোলে। আয়ান নিজের শার্ট আর প্যান্ট খুলে দূরে ছড়ে ফেলে।
সে নদীর শরীরের উপর সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেয়। তাদের দুজনের শরীরে পবিত্র আর আবেগময় মিলনে ঘরের চারপাশ যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। বাহিরের পৃথিবীর সব কোলাহল, সব বিপদ থেকে অনেক দূরে শুধু তারা দুজন একে অপরের মাঝে হারিয়ে যায়। ভালোবাসার এই চরম পুলকে নদীর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ে। তবে এটা ভয়ের নয়, এটা নির্ভরতার আর পরম শান্তির জল। আয়ান পরম মমতায় সেই জল মুছে দিয়ে নদীকে নিজের বুকের সাথে একদম আঠার মতো লাগিয়ে রাখে। সারা রাত ধরে তাদের এই ভালোবাসার কাব্য চলতে থাকে, যা তাদের সম্পর্ককে আরো তোলে, আরো গভীর এবং অবিচ্ছেদ্য। ভোরের সোনালি আলো জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের ভেতর উকি দিচ্ছে। নরম বিছানায় সম্পূর্ণ নগ্ন আয়ানের চওড়া বুকের উপর মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন নদী। কাল রাতের বন্য এবং সীমাহীন ভালোবাসার পর নদীর শরীরে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। আয়নের একটা শক্ত হাত নদীর অনাবৃত মসৃণ পিঠের উপর রাখা, আর অন্য হাতটা নদীর চুলে বিলে কাটছে। আয়ন অনেকক্ষণ আগেই জেগে উঠেছে। সে মুগ্ধ দৃষ্টিতে তার বুকের উপর লেপ্টে থাকা নদীর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আছে। নদীর ঘুমন্ত ঠোঁটজোড়া সামান্য ফাঁকা হয়ে আছে, আর তার প্রতিটা নিঃশ্বাস আয়নের বুকে আছড়ে পড়ছে। আয়ন আর নিজেকে সামলাতে পারে না। সে খুব সন্তর্পণে নদীর থুতনি ধরে মুখটা সামান্য উপরে তুলে নদীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আয়ান ঘুমাতে দাও না, সারা রাত তো আমাকে একটুও ঘুমাতে দাওনি, এখন আবার শুরু করেছো? আমার পিচ্ছি বউটার আদর তো আমার কখনো শেষ হবে না। চোখ খোলো, সকাল সুন্দর হয়ে গেছে। আজ থেকে আমাদের নতুন একটা সুন্দর জীবন শুরু। নদী চোখ না খুলে আয়নের বুকের উপর আরো শক্ত করে লেপ্টে যায়। আয়ন হালকা হেসে নদীর ঘাড়ে এবং গলার কাছে ছোট ছোট অসংখ্য চুমু খেতে শুরু করে। তার উষ্ণ ঠোঁটের স্পর্শে নদীর সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। সে চোখ খুলতে বাধ্য হয়। আয়নের গভীর এবং নেশাধরা চোখের দিকে তাকিয়ে নদীর সব ক্লান্তি নিমিষে উধাও হয়ে যায়। আয়ান নদীর শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। তার ঠোঁট আবার নদীর ঠোঁটকে আক্রমণ করে, তবে এবার অনেক বেশি আবেগময় ভাবে। নদীও আয়নের চুলে হাত ঢুকিয়ে দিয়ে এই আদরের সমানভাবে সাড়া দেয়। তাদের দুজনের গরম নিঃশ্বাস ঘরের শান্ত পরিবেশকে আবার উত্তপ্ত করে তোলে। দীর্ঘ একটা চুমুর পর আয়ান যখন নদীর ঠোঁট মুক্ত করে, তখন দুজনই হাঁপাচ্ছে। নদীর ঠোঁট দুটো লজ্জায় আর ভালোবাসায় চকচক করছে। তুমি একটা আস্ত পাগল ডাক্তার। কালকে তুমি যেভাবে ওই বখাটেটাকে মারলে, আমার তো ভয়ে আত্মা শুকিয়ে গেছিল। কিন্তু সত্যি বলতে আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তোমার এই বুকটা। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। আর আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার গায়ে একটা আঁচড় লাগলেও আমি এই পৃথিবী ধ্বংস করে দেব। ওই অর্ক এখন জেলের ভাত খাচ্ছে, আর জীবনেও সে কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। তুমি একদম নিশ্চিন্তে থাকবে। এবার ওঠো, ফ্রেশ হয়ে নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নদী লজ্জা মুখ লাল করে আয়নের বুক থেকে উঠে বাথরুমের দিকে দৌড়ে পালায়। আয়ন বিছানায় বসে নদী যাওয়ার পথের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। বেশ কিছুক্ষণ পর দুজন রেডি হয়ে নিচে ডাইনিং স্পেসে আসে। রহমান সাহেব খবরের কাগজ পড়ছেন। সালমা বেগম চায়ের কাপ হাতে বসে আছেন। তানিশা আর ফাহিম নিজেদের মধ্যে হাসাহাসি করছে। রহিমা খালা টেবিলে গরম খাবার সাজিয়ে দিচ্ছে। আয়ান, তুই এসেছিস? কাল রাতে এসপি রিয়াদ আমাকে ফোন করছিল। ও আমাকে পুরো ঘটনা খুলে বলছে। তুই যে কাজটা করছিস একজন স্বামী হিসাবে সেটা একদম ঠিক ছিল। আমি তোর জন্য গর্বিত। কিন্তু বাবা, তুই তো নিজের বিপদ ডেকে আনতে পারতিস। নদীমা, তুই ঠিক আছিস তো? কাল থেকে তোর মুখটা শুকিয়ে ছিল, এখন তো দেখছি বেশ ফুরফুরে লাগছে। জি মা, আমি এখন একদম ঠিক আছি। আয়ান থাকতে আমার কোনো ভয় নেই। ও আমাকে অনেক সাহস দিয়েছে। বাহ ভাবি, ভাইয়া তো দেখছি একদম অ্যাকশন হিরো হয়ে গেছে তোমার জন্য। ফাহিম, তুমি কি আমার জন্য কখনো এমন গুন্ডা পেটাতে পারবে? তানিশা, আমি গুন্ডা পেটাতে গেলে আমাকে উল্টো হাসপাতালে ভর্তি হতে হবে। শ্যালক সাহেবের গায়ে যে জোর, সেটা আমার নেই বাবা। আমি তোমাকে এমনিতেই অনেক ভালোবাসতে পারবো। ছোট খালাম্মা, আপনি এই গরম পরোটা আর কলিজা ভুনাটা খান। কাল রাতে তো কিছুই মুখে দেননি, এখন পেট ভরে খান। সবাই মিলে একসাথে হাসতে শুরু করে। নাস্তার টেবিলটা এক আনন্দময় পারিবারিক আড্ডায় পরিণত হয়। খাওয়া শেষ হতেই বাইরে থেকে রতন গাড়ির হর্ন দেয়। স্যার, গাড়ি রেডি।
আপনার কি আজ হাসপাতালে যেতে দেরি হবে? না রতন, আমি আসছি। নদী, তুমি রেডি হয়ে নাও। আমি তোমাকে আজ ভার্সিটিতে ড্রপ করে তারপর হাসপাতালে যাব। আয়ান আর নদী একসাথে বাড়ি থেকে বের হয়। গাড়িতে পুরোটা রাস্তা আয়ান নদীর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। ভার্সিটির গেটে পৌঁছাতে নদী দেখে তার বন্ধুরা অপেক্ষা করছে। আয়ান নদীকে বিদায় জানিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালে পৌঁছাতে ডক্টর আসিফ তাকে রিসিভ করে। দোস্ত, তুই তো পুরো হিরো হয়ে গেছিস। এমপি রিয়াদ সকালে ফোন করেছিল, অর্ক নাকি ব্যথায় সারা রাত লকাবে চিল্লাপাল্লা করছে। ওর বাবা এসে অনেক মাপ চেয়েছে, কিন্তু রিয়াদ ওকে ছাড়েনি। ওর নামে শক্ত মামলা হয়েছে। এটাই ওর প্রাপ্য ছিল আসিফ। আমার নদীর দিকে চোখ তুলে তাকানোর শাস্তি ওকে পেতেই হতো। চল, রাউন্ডে যেতে হবে। ঠিক সেই সময় নার্স মিতা আর ডক্টর জামান সেখানে আসেন। ডক্টর জামানের মুখে একটা তৃপ্তির হাসি। আয়ন, কালকের ঘটনার কথা শুনলাম। তুমি তোমার স্ত্রীর সম্মান রক্ষার্থে যা করেছো আমি তাকে সমর্থন করি। তবে নিজের রাগের উপর একটু নিয়ন্ত্রণ রেখো মাই বয়। তুমি এই হাসপাতালের সেরা সার্জন। তোমার হাত দিয়ে অনেক মানুষের জীবন বাঁচে। স্যার, আপনি একদম ঠিক কাজ করেছেন। ওই বখাটে ছেলেদের এভাবেই শিক্ষা দেওয়া উচিত। আয়ান ডক্টর জামানকে ধন্যবাদ জানিয়ে নিজের কেবিনের দিকে এগোয়। কেবিনে ঢুকতেই সে দেখে ডক্টর নোভা একটা খাম হাতে দাঁড়িয়ে আছে। নোভার চোখে মুখে আজ আর কোনো অহংকার বা শরীরী আবেদন নেই, বরং আছে চরম অপমানবোধ। স্যার, আমি ভিতরে আসতে পারি? আসুন ডক্টর নোভা, বলুন কি দরকার? স্যার, আমি একটা ট্রান্সফার লেটার জমা দিয়েছি। আমি অন্য শহরে একটা হাসপাতালে চলে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা কতটা গভীর। আমি আপনাদের মাঝে আসার যে নোংরা চেষ্টা করেছিলাম তার জন্য আমি সত্যি লজ্জিত। আমাকে ক্ষমা করে দেবেন। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। আমি আপনার ট্রান্সফার লেটার অ্যাপ্রুভ করে দিচ্ছি। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। তবে মনে রাখবেন, প্রফেশনাল জায়গায় ব্যক্তিগত আবেগ মেশানো কখনো ভালো ফল বয়ে আনে না। নোভা মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে যায়। আয়নের মন থেকে একটা বড় বোঝা নেমে যায়। অন্যদিকে ভার্সিটি থেকে নদীকে পেয়ে সাদিয়া, মিম, সজীবা, রিয়া আনন্দে মেতে ওঠে। নদী, তুই এসেছিস? আমরা তো ভেবেছিলাম তুই আজ আসবেই না। জানিস, পুরো ক্যাম্পাসে আজ শুধু তোর আর আয়ন ভাইয়ার সাহসের কথাই আলোচনা হচ্ছে। অর্কটার ভার্সিটি থেকে চিরতরে পরিষ্কার হয়েছে। আয়ান ভাইয়া যা মার দিয়েছে না, জীবনেও সে আর এদিকে পা মরাবে না। আমরা তোর সাথে আছি নদী, তুই একদম ভয় পাবি না। সত্যি নদী, তুই খুব লাকি যে আয়ন ভাইয়ের মতো একজন স্বামী পেয়েছিস। উনি তোকে কতটা ভালোবাসেন সেটা কাল সবাই নিজের চোখে দেখেছে। একদম ঠিক। এখন থেকে আমরা সবাই মিলে তোকে পাহারা দেব। চল, ক্লাসে যাই। নদী হাসি মুখে বন্ধুদের সাথে ক্লাসের দিকে এগিয়ে যায়। তার বুকের ভেতরে একটা বিশাল প্রশান্তি কাজ করছে। ক্লাস শেষ হওয়ার পর নদীর ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। নদী কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। নদী, আমাকে মাফ করে দাও নদী। আমি পুলিশ লকআপ থেকে কনস্টেবলকে হাতে পায়ে ধরে কল করছি। আমি খুব বড় ভুল করেছি। আমার হাতের হাড় ভেঙে গেছে। আমি ব্যথায় মরে যাচ্ছি। আমাকে একটু বাঁচাও নদী। তোমার স্বামীকে বলো কেসটা তুলে নিতে। আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তোমার কোনো ক্যারিয়ার নেই অর্ক। তুমি একটা জানোয়ার। তুমি কাল আমার সাথে যা করেছো তার শাস্তি হিসেবে এই ব্যথাটা তোমার প্রাপ্য। তুমি জেলে পচে মরো। আমাকে আর কখনো কল করার দুঃসাহস দেখাবে না। নদী এক সেকেন্ডও দেরি না করে কলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দেয়। সে একটু অপরাধবোধ অনুভব করে না। অর্ক তার জীবনের একটা কালো অধ্যায়, যা এখন চিরতরে মুছে গেছে। ঠিক সেই সময় নদীর ছোট ভাই আদিবের কল আসে। আপু, তুই ঠিক আছিস তো? বাবা মা তো অনেক টেনশন করছে। আমরা আজ সন্ধ্যার ট্রেনেই ঢাকায় আসছি তোদের বাসায়। আমি একদম ঠিক আছি ভাইয়া, তোরা চলে আয়। অনেক দিন তোদের দেখি না, খুব ভালো হবে। সবাই মিলে একসাথে সময় কাটাবো। আয়ানকে আমি বলে দিচ্ছি তোদের স্টেশন থেকে রিসিভ করার জন্য। নদী ফোন রেখে সোজা আয়ানকে কল করে সব জানায়। আয়ান খুশি মনে শফিক সাহেব আর রূপা বেগমকে স্টেশন থেকে রিসিভ করার দায়িত্ব নেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আয়ানের বিশাল ড্রয়িং রুমে আজ চাঁদের হাট বসেছে। নদীর বাবা শফিক সাহেব এবং মা রূপা বেগম এসেছেন। রহমা সাহেব আর সালমা বেগম তাদের খুব সমাদর করে বসিয়েছেন। তানিশা, ফাহিম, আদিব সবাই মিলে আড্ডায় মেতে উঠেছে।
বিআই সাহেব, আমরা তো ভয়ে ছিলাম, কিন্তু আয়ান বাবা থাকতে যে নদীর কোনো চিন্তা নেই সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়েটাকে আপনারা অনেক সুখে রেখেছেন। হ্যাঁ বেআইন, আমি তো কাল রাতে ঘুমোতেই পারিনি। আজ নদীকে হাসি খুশি দেখে আমার মনটা শান্ত হলো। আপনারা একদম চিন্তা করবেন না, নদী শুধু আমাদের পুত্রবধূ নয়, সে এই বাড়ির প্রাণ। ওকে আমরা চোখের আড়াল হতেই দেব না। বাবা মা, আপনারা রিল্যাক্স করুন। আমি থাকতে নদীর চোখের এক ফোঁটা জলও মাটিতে পড়তে দেব না। ও আমার দায়িত্ব, আমার ভালোবাসা। দুলা ভাই, আপনি তো সুপারম্যান। আমাকেও একটু এমন মারপিট করা শেখাবেন কিন্তু। আদিবের কথায় সবাই হো হো করে হেসে ওঠে। রাতের খাবারটা খুব দারুণ, একটা উৎসবের আমেজ শেষ হয়। রহিমা খালা রান্না করা পোলাও, রোস্ট আর খাসির রেজালার প্রশংসায় সবাই পঞ্চমুখ। রাত 11টার দিকে সবাই নিজেদের ঘরে ঘুমাতে চলে যায়। আয়ান আর নদী নিজেদের বেডরুমে আসে। দরজা লক করে আয়ান নদীর দিকে ঘোরে। নদীর পরনে একটা নীল রঙের শিফনের শাড়ি, চুলগুলো পিঠের ওপর ছড়ানো। আয়ান মুগ্ধ হয়ে নদীর দিকে এগিয়ে আসে এবং তার কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের খুব কাছে টেনে নেয়। আজ কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে পিচ্ছি। আমার তো ইচ্ছে করছে সারা জীবন তোমাকে এভাবেই নিজের বুকের ভেতরে আটকে রাখি। কে মানা করেছে? আটকে রাখো, আমি তো তোমারই বন্দিনী হতে চাই। তুমি আমাকে কতটা ভালোবাসো আয়ান। সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। তুমি আমার অস্তিত্ব নদী। আয়ান নদীর কপালে, দুই চোখে এবং গালে গভীর ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। তারপর সে নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। এই চুম্বনে কোনো তাড়াহুড়া নেই, আছে এক শান্ত এবং অনন্ত প্রেমের প্রতিশ্রুতি। নদীর চোখ দুটো চরম পলকে বন্ধ হয়ে যায়। সে নিজের দুই হাত দিয়ে আয়নের গলা শক্ত করে পেঁচিয়ে ধরে। আয়ান খুব ধীর হাতে নদীর নীল শাড়ির পিনগুলো খুলতে শুরু করে। শাড়িটা নদীর শরীর থেকে খসে মেঝেতে লুটিয়ে পড়ে। নদীর উন্মুক্ত পেটে আয়নের গরম হাতের স্পর্শ লাগতেই নদী শিউরে ওঠে। আয়ান নদীর ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে তাকে পাজকলা করে কোলে তুলে নেয় এবং বিছানার মাঝখানে ছুঁয়ে দেয়। আয়ান, তুমি আমাকে পাগল করে দেবে। আমি তো তোমার প্রেমে অনেক আগেই পাগল হয়ে গেছি জান। আজ আমি তোমাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আয়ান নিজের শার্টটা এক টানে খুলে দূরে ছুঁড়ে ফেলে। তারপর সে নদীর উপর ঝুঁকে পড়ে নদীর শরীরের প্রতিটা ভাঁজ নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিতে থাকে। নদীর মুখ থেকে অস্পষ্ট কিছু গোঙানির শব্দ বেরিয়ে আসে। আয়নের বন্য কিন্তু মোহনীয় আদরে নদীর শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আয়নের চওড়া পিঠে নিজের নখ দিয়ে ভালোবাসার দাগ কেটে দেয়। ঘরের মৃদু আলোয় তাদের দুজনের ঘর্মাক্ত শরীর এক অদ্ভুত সুন্দর দৃশ্যের অবতারণা করে। তারা একে অপরের মাঝে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। তাদের এই পবিত্র মিলনে কোনো ভয়, কোনো বাধা বা কোনো তৃতীয় ব্যক্তির ছায়া নেই। আছে শুধু দুজন মানুষের এক আত্মার বন্ধন, যা কোনোদিন ছিন্ন হওয়ার নয়। চরম সুখের পর নদী ক্লান্ত হয়ে আয়নের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করে। আয়ান নদীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। বাইরের পৃথিবীতে যতই ঝড় উঠুক, তাদের এই ছোট পৃথিবীতে এখন শুধু শান্তির বাতাস বইছে। ভালোবাসা, বিশ্বাস আর ভরসায় ভরপুর এই সম্পর্কটা একটা চরম সুন্দর পরিণতি পেল, ঠিক যেমনটা নদী সবসময় স্বপ্ন দেখত।